আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে? এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা শাহজালালের বাংলাদেশ। এই শাহজালাল ইয়ামিনী শাহপরানদের রক্তে করা বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমি গরুর গোস্ত খাবো, তোর কাছে জিজ্ঞেস করে খাবো। এই সালা জীবের স্বপ্ন চত্বরে যখন রক্ত ঝরেছে, কওমের রক্ত ঝরেছে, আপনার ঝরে নাই, আমার ঝরে নাই, কওমি হুজুরদের রক্ত। ও রক্তের কি কোনো দাম আছে নাকি বাংলাদেশে? ও রক্ত ভিখারির রক্ত। সে কারণেই প্রতিবাদ হয়নি, আর না হওয়ার কারণে আজ মানচিত্র শেষ হয়ে যাচ্ছে। ইরান তার অলিগার্ডদের দিয়ে চ্যাপ্টার 2 খেলা কিন্তু শুরু করছে। হঠাৎ করেই আপনার এই সীমান্তে আল জালা নামক একটা চৌকি আছে। সেই চৌকিটাতে সামরিক বাহিনীর কমান্ডিং পয়েন্ট আছে। সেই কমান্ডিং পয়েন্টেই আচমকা হামলা চালিয়ে বসেছে আমাদের আল কুদস ব্রিগেডের যারা বীররা আছেন। এই হামলার পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তাদের দাবি যে তারা সীমান্তে ইসরায়েলি যে সামরিক চেক পয়েন্ট আছে আল জালার, সেখানে তারা সরাসরি হামলা চালিয়েছে, গোলা ছুড়েছে। ভারতের প্রশ্নে বাংলাদেশের কি অবস্থান হবে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেবে, সেটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু আমাদের দেশে। খুব স্বাভাবিকভাবেই বিএনপি ভারতের সাথে ভারতকে কিভাবে দেখছে সেটা নিয়ে আমাদের মনোযোগও আছে। আমি মনে করছি যে কোনো মূলা ঝুলানোর চেষ্টা করবে বিএনপির সামনে। মূলাটা কি? আগে মূলাটার কথা বলি। মূলাটা হতে পারে এরকম। দর্শক, বিএনপি কি ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসলো? এরকম একটা সময়ে বিএনপি যদি ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসে, তাহলে রাজনৈতিক অঙ্গনে এর যে প্রভাব পড়বে এবং ভারত যে বিএনপির সামনে মূলা ঝুলিয়ে রেখেছে, এ বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন, সেখানে ডক্টর ফয়জুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোপন কিছু তথ্য ফাঁস করেছেন। তো দর্শক, কি সেই গোপন তথ্য, সেগুলো আমরা আজকের নিউজটা দেখলেই জানতে পারবো। দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে ভিডিও দেখবেন সেটি হলো ইরান কিন্তু তার অলিগার্ডদের দিয়ে চ্যাপ্টার 2 খেলা শুরু করে দিয়েছে। হঠাৎ করেই ইসরায়েলের সীমান্তে সেনাবাহিনীর কমান্ডিং পয়েন্টে আচমকা হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। এই মুহূর্তে আরও একটি বিপদ খাড়া হলো ইসরায়েলের জন্য। প্রিয় দর্শক, তো আর কথা বলবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে এখন অনুমতি নিতে হবে। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার্থী পড়তে গেলে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার বাপ দাদা, ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করার জন্য। আর সেখানে এখন চারুকলা ডিপার্টমেন্টে হিন্দু আলী মন্ত্রী ঝুলে থাকবে, তাতে কোনো সমস্যা নাই। কথা বলতেই হবে, বাংলার মানুষকে নিয়ে কথা বলতে হবে, ধর্ম নিয়ে কথা বলতে হবে, ধর্মীয় মানুষদের স্বাধীনতা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। গরুর গোস্ত জবাই দিতে গেলে নাকি ওদের কাছে অনুমতি নিতে হবে? আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে? এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা শাহজালালের বাংলাদেশ। এই শাহজালাল ইয়ামিনী শাহপরানদের রক্তে করা বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমি গরুর গোস্ত খাবো, তোর কাছে জিজ্ঞেস করে খাবো। এই সালা জীবের স্বপ্ন চত্বরে যখন রক্ত ঝরেছে, কওমের রক্ত ঝরেছে, আপনার ঝরে নাই, আমার ঝরে নাই, কওমি হুজুরদের রক্ত। ও রক্তের কি কোনো দাম আছে নাকি বাংলাদেশে? ও রক্ত ভিখারির রক্ত। সে কারণেই প্রতিবাদ হয়নি, আর না হওয়ার কারণে আজ মানচিত্র শেষ হয়ে যাচ্ছে। যখন 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরকে হত্যা করেছে, তখন জামাত শিবিরকে হত্যা করেছে, প্রতিবাদ করার কেউ ছিলেন না। সে কারণে বিপ্রজিতের মতো মানুষকে শিবির সন্দেহ করে, এদেশেই একমাত্র দেশ যে দেশে শিবির সন্দেহ করে হিন্দুকেও হত্যা করা হয়। এদেশটাই একমাত্র দেশ যেটা পাকিস্তান আমলে কোনোদিন লঙ্গি খুলে মুসলমান কিনা চেক করে নাই, কিন্তু এখন লঙ্গি খুলে তারপরে আপনার গোপন অঙ্গ চেক করে দেখা হয় যে এটাকে হিন্দু হিন্দু হইলে তো ওইটা কাটা থাকবে না, ওইটা আস্থা থাকবে। আর মুসলমান তো কাটিয়ে ফেলায়। ওই মুসলমানকে দেখতে হবে যে ওই মুসলমান কাটা থাকলেই ওইটা মুসলমান, ওইটা হিন্দু না, ওইটা অন্তত পক্ষে জামাত শিবির হইতে পারে। এই হচ্ছে বাংলাদেশ। আব্রামের মতো মানুষকে হত্যা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, মায়ের সাথে কথা বলতে দেয় নাই, পানি খেতে দেয় নাই। ভাবছেন কয়দিন বেঁচে থাকবো? ও মেরে ফেলবে, মারুক। তারাবির নামাজ গোনার টাইম নাই, হাত উপরে বাঁধেন না নিচে বাঁধেন দেখার সময় নাই। কোন ইসলামিক স্কলার জামাত ইসলাম করে, চরমনাই করে, হেফাজত করে, কওমি করে, এটা দেখার এখন আর সময় নাই। এখন সময় একটাই, মাতৃভূমি বাঁচাতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে, মুসলমানদেরকে বাঁচাতে হবে। এদেশ স্বাধীন করেছে মুসলমানরা। এদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে মুসলমানদের আধিক্য থাকবে। এদেশের সকল চাকরিতে বাকরিতে প্রশাসনিক কর্মকর্তায় সমগ্র জায়গায় পরতে পরতে মুসলমানদের বিজয় নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশের মুসলমানদের বাচ্চা হয়ে বেঁচে থাকার আর জায়গা পাবেন না। খাক মজাহে জিনে মে আগার আগ না লাগাইও দুশ্মন কি সিনে মে। আর বাইচে থেকে লাভ কি, শত্রুর কলিজাতে যদি আগুনই লাগাইতে না পারলাম। দর্শক, এই এথিক্সেই হাঁটা শুরু করেছে ইরান এবং ইসরায়েল যুদ্ধে নতুন আরও একটা টিমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যারা ফিলিভূমিতে থাকা বীরদের পরবর্তী দ্বিতীয় অবস্থানে থাকা সর্বোচ্চ আরেকটা বাহিনী আল কুদস ব্রিগেড।
ইরানের প্রত্যক্ষ সমর্থন এই গ্রুপটার প্রতি আছে। পাশাপাশি এদের যারা জ্যেষ্ঠ নেতা আছেন, পলিট ব্যুরোর সদস্য আছেন, তারাও ইরানের সাথে অনেকটা কানেক্টেড। ইরান চাইলেই এখন ইসরায়েলের ভূমিতে সরাসরি হামলা চালাইতে পারবে না। এখানে কূটনৈতিক বাধা আছে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে নানান প্রতিরোধের মুখে পড়তে হবে। আর যার কারণে ইরান তার অলিগার্ডদের দিয়ে চ্যাপ্টার 2 খেলা কিন্তু শুরু করছে। হঠাৎ করেই আপনার এই সীমান্তে আল জালা নামক একটা চৌকি আছে, সেই চৌকিটাতে সামরিক বাহিনীর কমান্ডিং পয়েন্ট আছে। সেই কমান্ডিং পয়েন্টেই আচমকা হামলা চালিয়ে বসেছে আমাদের আল কুদস ব্রিগেডের যারা বীররা আছেন। এই হামলার পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তাদের দাবি যে তারা সীমান্তে ইসরায়েলি যে সামরিক চেক পয়েন্ট আছে আল জালার, সেখানে তারা সরাসরি হামলা চালিয়েছে, গোলা ছুড়েছে। আর সেই গোলার আঘাতে যে সামরিক বাহিনীর যে কমান্ডিং পোস্টের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, ইভেন এই হামলা শেষে সফলভাবে তারা তাদের আবার যেই শিবির আছে সেখানে তারা প্রত্যাবর্তন করেছে। যদিও ইসরায়েলি বাহিনী হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির কথা এখানে স্বীকার করেনি। এই মুহূর্তে ইসরায়েলের জন্য দ্বিতীয় টেনশন হচ্ছে আপনার আল কুদস ব্রিগেড, যারা সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী। আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই গ্রুপটা সম্পর্কে। এটা ফিলির একটি কি বলা হয় যে মূল সংস্থা, ফিলি ই জিহাদ, পুরো নাম নেওয়াটা সমস্যা, আমি এখানে অনেক কিছু করতে পারি না। আমরা যদি দেখি যে এটা ইসরায়েল এবং ফিলি বসতগুলির মাঝখানের যে অংশগুলো জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছে। আর আমরা যদি দেখি এটার নেতা হচ্ছে জিয়াদ আল নাখালা, আর এটা সংক্ষেপে কিউবি নামেও পরিচিত। বর্তমান নেতা জিয়াদ আল নাখালা তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে বসবাস করেন। এই উপত্যকায় এর প্রধান ছিলেন বাহা আবু আল আতা, যিনি আপনার 2019 সালে কি বলা হয় যে শাহাদাত বরণ করেন। এরপরই লম্বা সময় ধরে এই গ্রুপটার কোনো ধরনের উপস্থিতি টের পাওয়া যায়নি, কিন্তু হঠাৎ করে যখন গতকালকে আবার তাদের উপস্থিতি সামনে আসছে, তখন ইসরায়েলের বক্তব্য বা সামরিক বিশ্লেষকদের বক্তব্য যে ইরান তাদের অলিগার্ডদের যতগুলো টিম আছে যেগুলো হালকা এরকম পোতাই গেছিল, তাদেরকেও কিন্তু ইরান জীবিত করছে। আমরা যদি দেখি যে এদের উদ্দেশ্য কী ছিল, যে 1948 সালের পূর্বে ব্রিটিশ সরকার তো নির্ধারণ করে দিয়েছে যে কতটুকু ফিলি কতটুকু ইসরায়েল, এগুলো তারা কাহিনীটা করছিল। তো এদের মূল টার্গেট হচ্ছে ব্রিটিশ নির্দেশিত ফিলির ভৌগোলিক সীমারেখার মধ্যে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এরা কার্যক্রম কোথায় চালায়? ওইখানে পশ্চিম তীরে এদের টিম আছে, দক্ষিণ লেবাননেও এদের টিম আছে। আর এদের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 12,000। আর রাজস্বের উৎস হচ্ছে ইরান এদেরকে যত সাপোর্টিং করে, এদের ওয়েবসাইটও কিন্তু আছে। তো বোঝাই যাচ্ছে এই অলিগার্ডসরা আবারও মাঠে নতুন করে আসছে। আর এখন ইসরায়েলের জন্য একের পর এক এরকম নানান টিমকে কিন্তু মোকাবেলা করতে হবে, যাতে তাদের শাখাটা অনেক বিস্তৃত খেলা হবে। ভারতের প্রশ্নে বাংলাদেশের কি অবস্থান হবে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেবে, সেটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু আমাদের দেশে। খুব স্বাভাবিকভাবেই বিএনপি ভারতের সাথে ভারতকে কিভাবে দেখছে সেটা নিয়ে আমাদের মনোযোগও আছে। একটা হেডলাইনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো, দুদিন আগের ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি। খবরের কাগজ পত্রিকার এই রিপোর্টটা পড়লাম, এবং এই রিপোর্টটা যিনি করেছেন জনাবে নাম আবেদিন, আমি ওনাকে চিনি এবং উনি বিএনপির বেশ অন্দরমহলের যোগাযোগ রাখেন দীর্ঘদিন থেকে, সুতরাং ওনার রিপোর্টটা গুরুত্ব দাবি করে। প্রশ্ন হচ্ছে, এখানে যা লেখা হয়েছে কিছু অস্পষ্টতা আছে। খুব স্বাভাবিকভাবেই বিএনপি খুব স্পষ্টভাবেই সব কিছু বলে ফেলবে না, কিন্তু এটা কি সঠিক বা এটা কতটুকু সঠিক, বিএনপি আসলে ভারতের ব্যাপারে তার অবস্থানটা কোন জায়গায় রাখতে চায়, এই ব্যাপারটা একটু বুঝতে চাই, দেখতেও চাই আমরা সামনে। আর সার্বিক প্রেক্ষাপটে আমি একটা সন্দেহ করি, সেটা হচ্ছে বা আশঙ্কা করি, ভারত বিএনপির সামনে কোনো একটা মূলা ঝোলানো, আমরা যদি কথ্য ভাষায় বলি, সেই চেষ্টা করেছেও কিনা অলরেডি আমি জানি না, কিন্তু সেটা সম্ভবত সামনে থাকবে। আগে রিপোর্টটা নিয়ে কথা বলি এবং কেন ভারত এই কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এখানে মূলত ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বলা হয়েছে, এবং এখানে জনাব রুহুল কবির রিজভী যখন ওনার শাল ফেলে দিয়েছিলেন, পরে কিছু সমর্থক সেটা পুড়িয়ে ফেলে, তারপর বিএনপির মধ্যে পণ্য বয়কট নিয়ে খুব বড় একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং বিএনপি দলগতভাবে কোনো একটা অবস্থান নিক সেরকম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত বিএনপির সর্বোচ্চ পর্যায়ে সেটার তেমন কোনো সুরাহা হয়নি, এবং এখন অন্তত ফর দ্য টাইমিং সিদ্ধান্ত হয়েছে তারা এই ব্যাপারে কোনো স্পষ্ট কোনো অবস্থান নেবে না। এবং এখানে রিপোর্টে আছে যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করবে কিনা, কোনো ভারত বিরোধী অবস্থান নেবে না, এই ধরনের একটা টোন কিছু নেতা নেওয়ার চেষ্টা করেছেন। এবং ভারতের পণ্য যে বর্জন আছে সেই বর্জন নিয়ে তারা খুব বেশি কথা বলতে চান না এখন আর, ওই অবস্থান থেকে তারা সরে আসছেন। এটা হলো মূল প্রতিপাদ্য। এর মধ্যে অনেকগুলো রেফারেন্স আছে, অন রেকর্ড যারা কথা বলেছেন আমি তাদের কথা বলে। ডক্টর মঈন খান বলেন, বিএনপি কখন ভারত বিরোধী অবস্থান নিয়েছিল সেটি আমার জানা নেই, হতে পারে অনেকেই এই রকম মনে করেন, তবে ভারত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির ভিত্তিতেই বিএনপি কাজ করে থাকে। বাংলাদেশের এই স্টুপিড উক্তিটা এটাও বিএনপি ফলো করছে নাকি? যাই হোক, ভারতের কোনো ভূমিকার কারণে বাংলাদেশের জনগণ যদি ভারত বিরোধী হয়ে যায় সেটি বিএনপির বিষয় নয়। ভারতের নীতি নির্ধারকদের বিষয়ে বিশ্লেষণ করে দেখতে হবে যে বন্ধুত্ব দুটি দেশের সাধারণ জনগণের কাম্য, দুটি সরকারের মধ্যে নয়। এগুলো ওনারা ঠিকঠাক বলেছেন, কিন্তু শেষের দিকে একটা জায়গায় আমি পড়তে চাই, একজন ভারতপন্থী এভাবে লিখেছে, বিএনপির মধ্যে ভারতপন্থী বলে পরিচিত স্থায়ী কমিটির একজন সদস্য খবরের কাগজকে বলেন, প্রতিবেশীকে তো বদল করা যাবে না, তাছাড়া ভারত এখন সুপার পাওয়ার, যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের সমীহ করে চলে, এমন পরিস্থিতিতে দেশটির সঙ্গে বৈরিতা করে লাভ নেই।
এই হচ্ছে মুদ্রা কথা। তারপর আরেকজন স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলছে বিএনপি ভারতের ভূমিকা সমালোচনা করতে পারে, কিন্তু ভারত রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু অর্জন করা যাবে না। তার মতে ভারত আজ বিএনপিকে সমর্থন করছে, কিন্তু আগামীকাল যে করবে না তার নিশ্চয়তা কি? প্রথম কথা হচ্ছে, আমি আসলে রিপোর্টটা পড়ার পরও মানে বিএনপি ভারতের ব্যাপারে ঠিক কতটুকু যাবে, আবারও বলছি এটা রিপোর্টের বিষয় না, এটা হচ্ছে বিএনপি কতটুকু এক্সপ্লিসিটলি কথা বলবে। আমার খুব ধারণা রিপোর্টটা পড়ে বিএনপিতে এখনও সেই অর্থে স্পষ্ট সিদ্ধান্ত হয়নি ভারতের ব্যাপারে ঠিক তারা কতটুকু থাকবেন, কতটুকু কথা বলবেন। আমরা জানি যে কোনো দলে নানান রকম স্রোত থাকে। বিএনপির মতো একটা দলে সেন্ট্রিস্ট ফোর্স আছে, সেন্টার রাইট আছে, টু সাম এক্সটেন্ট অনেকে বেশ রাইটিস্ট ফোর্সও আছে। সবার চিন্তা একই রকম হবে না। ভারতের বিরুদ্ধে জিহাদে নেমে বড় ধরনের কথা বলার লোক যেমন থাকবে, আবার ভারতের প্রশ্নে আগে আমরা যেমন ছিলাম, চুপ থেকে ছিলাম, বা রীতিমতো গত 18 নির্বাচনের আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে সেটা পড়ে শুনিয়েছিলাম যে দা হিন্দুকে যেন হুমায়ুন কবির বলে এসেছিলেন, যেভাবে একেবারে রীতিমতো শর্তহীন ক্ষমা চাওয়ার মতো ব্যাপার। কেউ কেউ বলবেন সেটাই চলতে থাকুক। আসলে কি হওয়া উচিত সেটা দরকার। আর তার আগে একটু বলে নেই, ভারত কেন আমি মনে করছি যে কোনো মূলা ঝুলানোর চেষ্টা করবে বা বিএনপির সামনে। মূলাটা কি? আগে মূলাটার কথা বলি। মূলাটা হতে পারে এরকম যে দেখো এই সরকার যেভাবে ক্ষমতায় আছে, আমরা শেষ পর্যন্ত তাকে 5 বছরের টেনিয়র ফুলফিল করতে দেবো না। যেহেতু আমরাই তাকে ক্ষমতায় রেখেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো আমরা চাইলে তাকে সেই চাপ তৈরি করতে পারি তার উপরে যে সে আরেকটা আগাম নির্বাচন দিতে বাধ্য হবে। এবং এটা আসলে প্রতিষ্ঠিত এখন। চায়নার আশা কেউ যদি সরকার চেষ্টা করে, তারাই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। ভারত যদি সত্যি মনে করে এবং ট্রুলি যদি সেটা হয়, তাহলে আমেরিকা বা পশ্চিমা তো আছেই, এই সরকার আসলে শেষ পর্যন্ত একটা আগাম নির্বাচন দিতে এবং সেটা ফেয়ার নির্বাচন দিতে বাধ্য হবে। সো বিএনপিকে এই কথাটা বলার চেষ্টা করা হতে পারে যে আমরা সেরকম চেষ্টা করবো, তোমরা একটু শান্ত থাকো, চুপচাপ থাকো। দেখো কেন ভারত এটা করবে। ছোট কারণটা আগে বলি, বড় কারণটা পরে বলছি। ছোট কারণটা হচ্ছে এই মুহূর্তে ভারত বিরোধী স্রোতের এক ধরনের কি বলবো জোয়ার তৈরি হয়েছে। এটা ছিলই সব সময়, এখন জোয়ার তৈরি হচ্ছে। বিশেষ করে ভারতীয় পণ্য বর্জনের কারণে এই ঘটনা ঘটছে। এই পণ্য বর্জনের ঘটনা যদি বাড়তে থাকে এবং বিএনপি যদি দল হিসাবের মধ্যে সংযুক্ত হয়ে যায়, সেটা ভারতের জন্য এই মুহূর্তে আরও চাপ তৈরি করবে। মানুষের মধ্যে আরও বেশি ভারত বিদ্বেষ তৈরি হবে, ভারতের প্রতি ঘৃণা তৈরি হবে। বিএনপি ঘৃণা তৈরি করবে বলছি না, অলরেডি ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ ভারত তার কৃতকর্মের কারণে অর্জন করেছে, সেটা আরও বাড়তে থাকবে, এটা কোনো সন্দেহের কিছু নেই। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।